আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই ইউপিএ সংবাদ শিরোনাম। নতুন মন্ত্রিসভা গঠনকাল, শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন এরশাদ। মহাজোটের সাথে আলোচনা করেই মন্ত্রিসভায় না থাকার সিদ্ধান্ত জাতীয় পার্টির, বললেন দলের মহাসচিব রানা। আগামীকাল গঠন হচ্ছে নতুন মন্ত্রিসভা। ওই দিন বিকেল 3:30টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শপথ অনুষ্ঠানের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ক্যাবিনেট ডিভিশন ও বঙ্গভবনে। এবারে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রথমে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে তাকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। এরপর শপথ হবে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের। বঙ্গভবনে শপথ পড়ানোর চূড়ান্ত প্রস্তুতির কার্যক্রম তদারকি করছে রাষ্ট্রপতির দপ্তর ও মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এরই মধ্যে স্পিকার, সাবেক রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্য, ব্যবসায়ী, সাংবাদিক সহ সমাজের বিশিষ্টজনদের কাছে শপথ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। দর্শক, সকাল থেকে সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী মোর্শেদ আলম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মোর্শেদ, নতুন মন্ত্রিসভা নিয়ে আপনার কাছে নতুন কি তথ্য আছে? শারমিন, সবশেষ তথ্য দিয়ে শুরু করি। আগামীকাল বঙ্গভবনে সম্ভাব্য যে নতুন মন্ত্রিসভার শপথ বিকেল 3:30টায় ঠিক করা আছে, সেখানে নতুন মন্ত্রিসভার শপথ নিতে যারা মনোনয়ন পেয়েছেন তারা এর মধ্যে ফোন পেতে শুরু করেছেন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। এর মধ্যে স্বরাষ্ট্র, আইসিটি প্রতিমন্ত্রী, মানে বর্তমান মন্ত্রিসভার আইন মন্ত্রী, এরকম অনেকেই ফোন পেয়েছেন, এটা আমরা নিশ্চিত হয়েছি। এবং আগামীকাল যেহেতু বিকেল 3:30টায় শপথ, তার আগে যে কোনো সময়, একদম শপথ গ্রহণের আগে যে কোনো সময় পরিবর্তন হতে পারে যে কেউ। তো এখন পর্যন্ত বিকেল 5টায় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম মোটামুটি শপথের যে আনুষ্ঠানিক প্রস্তুতি, যেহেতু পুরো আয়োজনটি করে থাকে মন্ত্রিপরিষদ বিভাগ, সেই প্রস্তুতি নিয়ে আমাদেরকে জানাবেন, এটুকু কথা রয়েছে। এখন পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি যে বর্তমান যে গত একাদশ সংসদ নির্বাচনে আগের যারা মন্ত্রী ছিলেন তাদের অনেকেই মনোনয়ন পাননি। এর মধ্যে 3 জন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তিনি মনোনয়ন পাননি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ত্রাণমন্ত্রী তিনি মনোনয়ন পাননি, যুব ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় তিনি মনোনয়ন পাননি, এবং টেকনোক্রেট যে 4 মন্ত্রী ছিলেন মোস্তফা জব্বার, নুরুল ইসলাম বিসি, আকাম মোজাম্মেল হক এবং স্থপতি ইয়াফেস ওসমান, সেই 4 জনকে পদত্যাগ করতে হয়েছে। এরপর সৈয়দ আশরাফুল ইসলাম জনপ্রশাসন মন্ত্রী ছিলেন, তিনি মারা গেছেন। তারা যে মোটামুটি বাদ পড়ছেন এটা নিশ্চিত, তবে শেষ মুহূর্তে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব আবার নেয়ার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সেখানে কোনো পরিবর্তন আসবে কিনা আমরা এখনও জানি না। এখন পর্যন্ত যেটুকু জানতে পেরেছি সেটি হলো বর্তমান মন্ত্রিসভা, মানে নতুন মন্ত্রিসভা পুরনো মন্ত্রিসভার চেয়ে শুরুতে ছোট হবে, এবং সেখানে বড় রকমের চমক থাকবে। যে কথাগুলো আমরা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কাছে শুনেছি, তার অংশ হিসেবে বলা যায় এখানে তরুণ সদস্য যেহেতু বেশি হবেন, সেহেতু এখানে প্রতিমন্ত্রী বেশি হবেন ধারণা করা যায়। আগের মন্ত্রিসভায় 29 জন মন্ত্রী, 17 জন প্রতিমন্ত্রী, 2 জন উপমন্ত্রী এবং 5 জন উপদেষ্টা ছিলেন, সব মিলিয়ে 53 জন। তার চেয়ে কিছুটা কম হবে এখন পর্যন্ত ধারণা করা যায়। আর যেহেতু তরুণ সদস্য সংখ্যা বেশি হবেন, তরুণদের এগিয়ে আনার কথা বেশি শোনা যাচ্ছে, সেটাকেই হয়তো চমক বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। সেক্ষেত্রে প্রতিমন্ত্রীর সংখ্যা বেশি হতে পারে, এবং মূলত শেষ মুহূর্ত পর্যন্ত, আমি একটু আগে যা বললাম, শেষ মুহূর্ত পর্যন্ত প্রধানমন্ত্রীর ইচ্ছার উপরেই অনেকখানি নির্ভর করবে তিনি শেষ মুহূর্তে কতখানি পরিবর্তন আনবেন বা আনবেন না। এর আগে এখন পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমার কাছে এই ছিল নতুন মন্ত্রিসভার শপথের প্রস্তুতি নিয়ে সবশেষ খবর। মোর্শেদ, আপনাকে ধন্যবাদ।
দর্শক, সচিবালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোর্শেদ আলম। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। বেলা 12:15টার দিকে সংসদ ভবনে তাকে শপথ করান স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী। এবারে নির্বাচনে রংপুর 3 আসন থেকে মহাজোট প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন এরশাদ। এর আগে তিনি জানান, একাদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হবেন তিনি। এদিকে মহাজোটের সাথে আলোচনা করে জাতীয় পার্টি মন্ত্রিসভায় না থাকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙা। প্রকৃত বিরোধী দল থাকায় একাদশ জাতীয় সংসদ প্রথম দিন থেকে প্রাণবন্ত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। জাতীয় সংসদ ভবনের সামনে সাংবাদিকদের এসব কথা জানান রাঙা। দেশের মানুষের কথা বিরোধী দলই বলে, দেশের মানুষের কথা আমাদের পার্লামেন্টে আমরা বলবো। এতে কেউ বিরক্ত হলো বা কেউ সন্তুষ্ট হলো বা অসন্তুষ্ট হলো এ বিষয়ে আমাদের দেখার বিষয় না। আমরা জনগণের পক্ষে আছি, জনগণের পক্ষে আমরা থাকবো। মহাজোটের সঙ্গে টেলিফোনে আমি কথা বলেছি ওনাদের সাধারণ সম্পাদক সাহেবের সঙ্গে। তিনি বলেছেন যে যেটা সিদ্ধান্ত আমরা নিয়েছি সেই সিদ্ধান্তটা আমরা জানিয়ে দিচ্ছি ওইভাবেই। আপনারা এবার বিরোধী দলেই আপনারা থাকতে পারেন, অসুবিধা হলে পরে আমরা আবার আলোচনা করবো, অসুবিধা তো কিছু নেই। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। গত 23 ডিসেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল 39 টাকা। 3 জানুয়ারি 47 টাকা 20 পয়সায় কোম্পানিটির শেয়ার লেনদেন হয়। মাত্র 6 কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে 8 টাকা 20 পয়সা। অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে নোটিশ দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ। স্কয়ার নেট কম্পোজিটের আইপিও আবেদন গ্রহণ আজ থেকে শুরু হয়েছে। 20 জানুয়ারি পর্যন্ত বিনিয়োগকারীরা আবেদন জমা দিতে পারবেন। বুক বিল্ডিং পদ্ধতিতে 3,48,95,833টি সাধারণ শেয়ার ছেড়ে 150 কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। এর মধ্যে 1,04,62,501টি সাধারণ শেয়ার 40 টাকা মূল্যের সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং 2,08,33,332টি শেয়ার 45 টাকা মূল্যে যোগ্য বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে। গত 9 জুলাই নিলামে কোম্পানিটি কাট অফ প্রাইস নির্ধারণ করা হয় 45 টাকায়। বিডি অটোকার্স এবং এমএল ডাইং লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। সমাপ্ত হিসেব বছরে 3% নগদ ও 12% বোনাস লভ্যাংশ দিয়ে বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উঠে এসেছে বিডি অটোকার্স লিমিটেড। এদিকে সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য 20% বোনাস লভ্যাংশ দিয়ে এন ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে এমএল ডাইং লিমিটেড। আজ থেকে পরিবর্তিত ক্যাটাগরিতে কোম্পানি দুটি কার্যক্রম শুরু হয়েছে। ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী 30 দিন কোম্পানিগুলোর শেয়ার কিনতে বিনিয়োগকারীরা কোনো ঋণ সুবিধা পাবেন না। ন্যাশনাল টিউবস লিমিটেডের সমাপ্ত হিসেব বছরে বোনাস লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসেবে জমা হয়েছে। 30 জুন 2018 সমাপ্ত হিসেব বছরে বিনিয়োগকারীদের জন্য 10% বোনাস লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ। ঘোষিত বোনাস লভ্যাংশ আজ সিটিপিএল এর মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসেবে পাঠানো হয়েছে। জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস কোম্পানিতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জাপানি কোম্পানি নিপ্রো কর্পোরেশন। নতুন করে ইস্যু করা 1,11,00,000 শেয়ার কিনবে নিপ্রো কর্পোরেশন। এতে জেএমআই সিরিঞ্জের পরিশোধিত মূলধন বাড়বে 11,10,00,000 টাকা। প্রস্তাবে কোম্পানির পরিচালনা পর্ষদ সম্মতি প্রকাশ করলেও বিনিয়োগকারী এবং নিয়ন্ত্রক সংস্থার সম্মতির সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন পাবে। আগামী 16 ফেব্রুয়ারি রেজিস্ট্রার অফিস শান্তিবাগে বেলা 11টায় বিশেষ সাধারণ সভায় শেয়ার দর ও প্রিমিয়াম নির্ধারণ করা হবে। ইজিএম জন্য রেকর্ডে নির্ধারণ করা হয়েছে 23 জানুয়ারি। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যুক্তরাষ্ট্রের চলমান অর্থনৈতিক অচল অবস্থা নিরসনে দফায় দফায় বৈঠক করছে রিপাবলিকান ও ডেমোক্রেটরা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের নেতৃত্বে সর্বশেষ বৈঠকে অংশ নেন দুই দলের প্রভাবশালী নেতারা। পেন্স এক টুইট বার্তায় জানিয়েছেন, সর্বশেষ আলোচনায় কোনো সিদ্ধান্ত না হলেও অচল অবস্থা নিরসনে অর্থপূর্ণ আলোচনা হয়েছে। দ্রুত অচল অবস্থা নিরসনে সাপ্তাহিক ছুটির দিন রোববারেও রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে আবারও বৈঠক হবার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের 5.6 বিলিয়ন অর্থ ছাড় করাতে চায় প্রেসিডেন্ট ট্রাম্প। তার এই চাওয়া পূর্ণ না হলে বাজেটে সই করবেন না বলে জানিয়েছেন ট্রাম্প। আর ডেমোক্রেটরা বলছে, আগে অচল অবস্থা নিরসন করতে হবে, তারপর সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে আরও আলোচনা হতে পারে। এবারে মাইশা গ্রুপ আন্তর্জাতিক সংবাদ।
পদত্যাগ করলেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের চিফ অব স্টাফ কেভিন সুয়েনি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিসের পদত্যাগ ঘোষণার কয়েকদিন পরেই রিয়েল অ্যাডমিরাল কেভিন সুয়েনি পদত্যাগ করলেন। প্রেসিডেন্ট ট্রাম্পের সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত তিনি সহ পেন্টাগনের 3 জন কর্মকর্তা দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন। 2017 সালের প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন কেভিন সুয়েনি। এরপর 2 বছর প্রতিরক্ষা বিভাগে দায়িত্ব পালন সম্মানজনক হলেও ব্যক্তিগত কাজে ফিরে যাওয়ার এটি সঠিক সময় বলে শনিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে উল্লেখ করেন সুয়েনি। তার পদত্যাগ দেশটির প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি পররাষ্ট্রনীতিতেও অনিশ্চয়তা তৈরি করবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। চীনের জনসংখ্যা 2029 সালের মধ্যে 144 কোটি ছাড়িয়ে যাবে, এ তথ্য জানিয়েছে দেশটির সরকারি গবেষণা সংস্থা দ্য চায়না একাডেমি অব সোশ্যাল সায়েন্স CASS। এর ফলে কর্মসংস্থান সংকট সহ চীনের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে খারাপ পরিস্থিতি নেমে আসবে বলেও আশঙ্কা করছে সংস্থাটির গবেষকরা। সরকারকে এই বিষয়ে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয় ওই প্রতিবেদনে। জাতিসংঘের সবশেষ প্রতিবেদনে 141 কোটি মানুষ বাস করে বিশ্বের বৃহৎ জনসংখ্যার দেশ চীনে। এবারে পার্টেক্স খেলার খবর। বিপিএলে দিনের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের দেয়া 128 রানের টার্গেটে ব্যাট করছে কুমিল্লা ভিক্টোরিয়াস। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ বিনা উইকেটে 15 রান। এর আগে ব্যাট করে নিকোলাস পুরানের 41 রান সত্ত্বেও বাকিদের ব্যর্থতায় 127 রানে থামে সিলেটের ইনিংস। মেহেদী হাসান, মোহাম্মদ শহীদ ও সাইফুদ্দিনের 2 উইকেট করে শিকারে তেমন কোনো পার্টনারশিপ গড়ে ওঠেনি। তবে এ ম্যাচ নিয়ে শুধু বাংলাদেশি দর্শক নয়, বহির্বিশ্বের ক্রিকেট ভক্তদেরও বিশেষ আগ্রহ আছে ভিন্ন একটি কারণে। এই ম্যাচ দিয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে বড় কোনো টুর্নামেন্টে খেলতে নামলেন অস্ট্রেলিয়ার সাবেক 2 অধিনায়ক স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। অধিনায়ক হিসেবে 2 দলের হয়ে টস করতে নামেন এই 2 অজি ক্রিকেটার। ইংলিশ এফএ কাপের আলাদা ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও আর্সেনাল। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে রেডিংয়ের বিপক্ষে 2-0 গোলে জিতেছে ম্যান ইউ। বলের দখলে শুরু থেকে পিছিয়ে পড়লেও পাল্টা আক্রমণের সময় পেনাল্টি পেয়ে 22 মিনিটে রেড ডেভিলদের এগিয়ে দেন স্প্যানিশ স্ট্রাইকার হুয়ান মাতা। বিরতির আগে রোমেলো লুকাকুর গোলে ব্যবধান দ্বিগুণ করে টুর্নামেন্টের 3য় রাউন্ডে জয় পায় স্বাগতিকরা। অন্য ম্যাচে আলভারো মোরাতার জোড়া গোলে নটিংহাম ফরেস্টকে হারিয়েছে চেলসি। গোলশূন্য প্রথমার্ধের পর 49 আর 59 মিনিটে 2 গোল করেন মোরাতা। তবে চেলসির হয়ে নিজের শেষ ম্যাচে পেনাল্টি মিস করেন সেসক ফ্যাব্রিকার্স। আরেক ম্যাচে তরুণ জোসেফ উইলকোর জোড়া গোলে ব্ল্যাকপুলকে 3-0 ব্যবধানে হারায় আর্সেনাল। ব্ল্যাকপুলের মাঠে প্রথমার্ধে জোড়া গোল করেন উইলক, আর ম্যাচের 8 মিনিট বাকি থাকতে আইওবি করেন আরেক গোল। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরও একবার। নতুন মন্ত্রিসভা গঠনকাল, শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন এরশাদ। মহাজোটের সাথে আলোচনা করে মন্ত্রিসভায় না থাকার সিদ্ধান্ত জাতীয় পার্টি, বললেন দলের মহাসচিব রাঙা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/18tubenews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।